জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি চারবাগ দর্শনের উপরে একটা ভিডিও, যে চারবাগ দর্শনে মোটামুটি আজকের আমরা এই ভিডিওতে টোটালটাই কাভার করে দেবো। মোটামুটি তোমাদের যে অধ্যায় ভিত্তিক যে এসএলএসটির যে পড়াশোনা রয়েছে তার মধ্যে মোটামুটি চারবাগ তো খুব একটা বেশি তো বড় নয়, সেটা আজকে মোটামুটি একদম আলোচনার মাধ্যমে এবং কিছু আমি পিপিআর করেছি কিছু কোশ্চেন, সেই কোশ্চেনগুলি যে কেমন কেমন কোশ্চেন তোমাদের থাকতে পারে এবং তার সঙ্গে রিলেটেড কিছু আলোচনাও আজকে আমরা শেষ করে দেব। তো চলো আর দেরি না করে আমরা পরীক্ষার যে হবেই, আজকে না হোক দুদিন পরে হবে, দুদিন পরে না হোক 5 দিন পরে হবে, কিন্তু পরীক্ষা কিন্তু হবে ভাই। একটু মনোযোগ সহকারে তোমাদের কিন্তু শুনতে হবে। তো চলো আর দেরি না করে সরাসরি আমরা চলে যাই আমাদের কোশ্চেনে। দেখো, তোমাদের এখানে আসার সঙ্গে সঙ্গে আমাদের যে কোশ্চেন আমরা পাচ্ছি বা আমরা যে কোশ্চেনগুলি আমরা দেখতে পাচ্ছি সেই কোশ্চেনগুলি হচ্ছে, দেখো আমি দুটো দুটো করে পাশে কোশ্চেন রেখেছি, যে দুটো দুটো তোমাদের বুঝতে সুবিধা হবে এবং এর সঙ্গে আমরা আলোচনাও করে যাব, চর্চাও চালিয়ে যাব যে আমাদের এটাকে কিভাবে এটাকে আলোচনা করা যায়। বা এই ভারতীয় দর্শনের যে আমাদের এখানে রেখেছি আজকে চারবাগ দর্শন এবং যে মেন ফিচার অফ ইন্ডিয়ান ফিলসফি তারও কিছু কোশ্চেন কিন্তু আমরা এখানে রেখেছি। তাহলে ভারতীয় দর্শনের চূড়ান্ত লক্ষ্য কি? ভারতীয় দর্শন আমরা ধরেই রাখি যে বেদ নির্ভর, অর্থাৎ বেদের উপর নির্ভরশীল যে দর্শন, বিশেষত বেশিরভাগটাই এরকমই রাখা হয়েছে। শুধু মনে করো কিন্তু যারা মুক্তি বা মোক্ষকে মানে না সে শুধুমাত্র একটাই রয়েছে, কিন্তু আর নাস্তিক আস্তিক এরকম আমরা দর্শন রেখেছি। ভারতীয় দর্শনের প্রধান লক্ষ্য হচ্ছে কিন্তু আমাদের মুক্তি বা মোক্ষ লাভ করা। এটা কিন্তু জেনে রাখবে, ভারতীয় দর্শনের প্রত্যেকটা দর্শন শুধু চারবাগ বাদে, চারবাগকে যদি আমরা বাদ দিই, সেই চারবাগ বাদে সম্পূর্ণ ভারতীয় দর্শনেরই কিন্তু মোক্ষ বা মুক্তি হচ্ছে আমাদের কি, এই জন্ম থেকে মানে বেরিয়ে যাওয়া, অর্থাৎ এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া, অর্থাৎ সেই মুক্তি পাওয়া আমাদের কিন্তু মানে চূড়ান্ত লক্ষ্য। এখানে রয়েছে ভারতীয় দর্শন কিসের উপরে জোর দেয়? ভারতীয় দর্শন জোর দেয় যে এই যে সত্যের যে ব্যবহারিক যে উপলব্ধি, আর এইখানে কিন্তু আমাদের কি, আমাদের ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন ফিলসফির মধ্যে পার্থক্য। ওয়েস্টার্ন ফিলসফাররা শুধুমাত্র সত্যকে জানতে চায়, হোয়াট ইজ ট্রুথ, and that is the only theoretical philosophy। কিন্তু প্র্যাকটিক্যাল ফিলসফি আমাদের ভারতীয় দর্শন কি করে, সেই সত্যকে তো আমি জানছি কিন্তু সেটা আমার জেনে লাভ কি, সেটা আমার জীবনে তার উপযোগিতা কি, তাকে আমি জেনে কি লাভ, তাকে আমি জেনে কি করতে পারি, সেই বিষয় তার সত্যের উপলব্ধিকে তোমরা মনে রাখবে। ভারতীয় দর্শন কিসের উপরে জোর দিচ্ছে সত্যের ব্যবহারিক উপলব্ধির উপর। তারপর দেখো কোশ্চেন, ভারতীয় দর্শনের ক্ষেত্রে কোন ধারণাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? ভারতীয় দর্শনের ক্ষেত্রে কোন ধারণাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে আমরা একটু আগেই যেটাকে দেখলাম। দেখো, একই কোশ্চেন ঘুরে ঘুরে কিন্তু অনেক রকম করে আসতে পারে। মোক্ষের ধারণা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ চারটি কি স্বীকার করা হয়েছে যে আমরা স্বরদর্শন যখনই দেখি বা ভারতীয় দর্শন যখনই আলোচনা হয়, সেখানে আমরা যখন আলোচনা দেখি পুরুষার্থ, চারটি পুরুষার্থের কথা যখন আমরা দেখি, সেখানে বেদে উপনিষদিক যে ওয়ার্ল্ড ভিউ, সেই দিক থেকে আমরা দেখি চারটি পুরুষার্থ স্বীকার করা হয়েছে: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। আর মোক্ষকে কি করা হয়েছে, মানে পুরুষার্থের সর্বোচ্চ স্তরে রাখা হয়েছে। 4 নম্বর দেখো, ভারতীয় দর্শনের অধিকাংশ শাখায় জ্ঞানের উৎস কি বলে বিবেচিত হয়? জ্ঞানের, অর্থাৎ অধিকাংশ শাখায় জ্ঞানের উৎস, জ্ঞান কি করে পাওয়া যায় বা জ্ঞান হোয়াট ইজ দ্য অরিজিন অফ দ্য নলেজ কোথায়? ভারতীয় দর্শনে, ইন ইন্ডিয়ান ফিলসফি। সেটাকে বলা হয়েছে আমাদের যে এই যে পবিত্র গ্রন্থ শ্রুতি ও স্মৃতি, যে বিশেষত আমরা দেখি উপনিষদ, শ্রীমদ্ ভাগবত গীতা এবং পরবর্তীতে অনেকই বিষয় রয়েছে। বিশেষত শ্রুতির কথাই আমরা বলবো, মানে বেদের থেকেই উপনিষদ যেটা বিশেষত, সেটাই হচ্ছে আমাদের জ্ঞানের প্রধান উৎস বা প্রধান শাখা। ঠিক আছে,
এরপরে রয়েছে 5 নম্বর, ভারতীয় দর্শন অনুসারে দুঃখ কষ্ট কাটিয়ে ওঠা সম্ভব। অ্যাকচুয়ালি ভারতীয় দর্শন অনুসারে দুঃখ কষ্ট কিসের মাধ্যমে বা কিসের দ্বারা দুঃখ কষ্টকে কাটিয়ে ওঠা সম্ভব হয়? দেখো, এখানে রাজনৈতিক বিপ্লব রয়েছে, রাজনৈতিক বিপ্লবের মাধ্যমে আরো টেনশন হয়। ইন্দ্রিয় তৃপ্তি রয়েছে, ইন্দ্রিয় তৃপ্তিতে আমরা সুখ ভোগ করি, হেডোনিস্টিক ফিলসফি। কিন্তু এখানে দেখো আধ্যাত্মিক জ্ঞান এবং শৃঙ্খলা, অনুশাসন। তাহলে আমাদের দরকার কি? স্পিরিচুয়াল নলেজ, তাই না? আমাদের দরকার স্পিরিচুয়াল নলেজ এবং আরেকটা বিষয় দরকার, সেটা হচ্ছে আমাদের যে শৃঙ্খলাবদ্ধতা, অনুশাসন, তাই না? এই সি নাম্বারটা আমাদের কাছে কি হবে? রাইট হবে, তাই না? গ নাম্বার উত্তর যদি বাংলায় হয় তাহলে গ। দেখো ভারতীয় দর্শন 6 নম্বর কোশ্চেন। দেখো, ভারতীয় দার্শনিক ব্যবস্থাগুলিকে বিস্তৃতভাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। ভারতীয় দার্শনিক ব্যবস্থাগুলিকে বিস্তৃতভাবে কোথায় শ্রেণীবদ্ধ করা হয়েছে বা কিভাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে সেটা কিন্তু আমরা জানি। ভারতীয় দর্শন ব্যবস্থাকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আস্তিক আর একটা হচ্ছে নাস্তিক। চারবাক, বৌদ্ধ, জৈন, এই তিনটি হচ্ছে নাস্তিক দর্শন এবং চারবাককে নাস্তিক শিরোমণি বলা হয়েছে। আর বাদ বাকি 6টা দর্শন রয়েছে, সাংখ্য, যোগ, ন্যায়, মীমাংসা, বেদান্ত এবং বৈশেষিক। তার ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। মীমাংসাকে পূর্ব মীমাংসাও বলা হয়। এই যে 6টা দর্শন, এই 6টা দর্শনকে একসঙ্গে আবার স্বরদর্শনও বলা হয়। তোমরা এগুলি সবই জানো মোটামুটি, এগুলি মোটামুটি কি তোমরা সবই জানো। সেখানে আস্তিক এবং নাস্তিক এই যে দুটি সম্প্রদায়, এই দুটি সম্প্রদায়কে রাখা হয়েছে, দুটি ব্যবস্থাকে রাখা হয়েছে। ঠিক আছে, সি নাম্বার রাইট আমাদের। এরপরে দেখো, ভারতীয় দর্শনে কর্ম বলতে কি বোঝায়? কর্ম বলতে বোঝায় কোনো কর্ম বলতে আমরা তাকেই বুঝি যা কোনো একটা ঘটনাকে ঘটাচ্ছে এবং তার পরিণতি কি হবে, তাই না? সেটাকেই তো কর্ম বোঝায়। সেটা কিন্তু ভাগ্য নয়, নট আমাদের কিন্তু কি আমাদের যে অদৃষ্ট নয়। তাহলে তো ভারতীয় দর্শন অদৃষ্টবাদে পরিণত হবে, কিন্তু ভারতীয় দর্শন তো কর্মবাদী। আমাদের বেদেও কিন্তু কোথাও ছিল না এই যে বর্ণ ব্যবস্থা। বেদে ছিল কিন্তু কর্মের মাধ্যমেই নির্ধারিত হবে ধর্ম, কর্মের মাধ্যমেই ধর্ম নির্ধারণ করা হবে। যে ব্যক্তি যে কর্মে পারদর্শী তাকে সেই কর্মের দ্বারা তার বর্ণ নির্দিষ্ট করা হবে। ঠিক আছে, তো পরবর্তীতে উপনিষদগুলির কট উপনিষদ, তারপর ধরো ওই যে আমাদের মনুসংহিতা, এই সবের মধ্যে কিন্তু বর্ণ ব্যবস্থা, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই সবগুলি এসছে। যেমন আমি শূদ্র, তাহলে আমার গোত্র কি? আমার গোত্র কাশ্যপ। কাশ্যপ মুনির, যতদূর আমি শুনেছি, কাশ্যপ মুনি ব্রাহ্মণ ছিলেন না প্রথমে, তিনি ব্রহ্মত্ব অর্জন করেছিলেন, তাই না? আর সেই কাশ্যপ মুনির হিসেবে বোধহয় নাকি নাম হয়েছিল কাশ্মীর। কাশ্মীর বলে মনে পড়ে গেল পেহেলগাঁওয়ের ঘটনা। এর জন্য সত্যি ব্যথিত, হৃদয় বিদারক, যেটা আমাদের ভারতীয় সেনাবাহিনী তার মোক্ষম জবাব দিয়েছেন এবং তার সঙ্গে খুব সহযোগিতায় অংশগ্রহণ করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনোভাবে এর মধ্যে পলিটিক্স নেই। যদি কেউ পলিটিক্স খোঁজো তাহলে এটাকে এড়িয়ে যেতে পারো। এটা সত্যি গর্বের বিষয় যে পাকিস্তানের আতঙ্কবাদীরা আমাদেরকে এরকম একটা ঘটনা ঘটিয়েছে এবং আমরা তার মোক্ষম জবাব দিয়েছি। এর আর কোনো সমালোচনা হতেই পারে না। ঠিক আছে, দেশ সবার আগে। ঠিক আছে, যাই হোক, তো চলো আমরা এদিকে দেখি আমরা। এবং তার আগে বলি, তোমরা যারা দেখছো, আমি সাবস্ক্রাইবের কথা বলছি না, তোমাদের কয়েকটা বিষয়কে কিন্তু মনে রাখতে হবে। এক তো দেখো, আমি তোমাদের লিঙ্ক দেব, কোথা থেকে সব কোশ্চেন তার একদম উঠিয়ে আনা সম্ভব নয়। পরীক্ষায় কি আসবে সেটা কেউই জানে না। আমি তোমাদের পড়ার মাধ্যমে, গল্পের মাধ্যমে কিছু লিঙ্ক দিচ্ছি, তোমাদের যাতে পড়তে সুবিধা হয় বা কোনো কানেকশনকে যুক্ত করতে সুবিধা হয়, যে কোনটার সঙ্গে কোনটা যুক্ত।
তাতে তোমরা একটা কোশ্চেনকে অন্য অনেকভাবে আলোচনা করতে পারো। ঠিক আছে, তা ভারতীয় দর্শনে কর্ম বলতে কি বোঝায়? ভারতীয় দর্শনে কর্ম বলতে বোঝায় কর্ম এবং তার পরিণতি। ঠিক আছে, কারণ কর্মবাদে বিশ্বাসী আমরা, আমাদের ভারতীয় দর্শন কর্মবাদে বিশ্বাসী। তাহলে দেবতার দ্বারা এই যে পূর্ব নির্ধারিত ভাগ্য, নো, এটা তো অদৃষ্টবাদ, যে আমার কপালে যা লেখা আছে আমি তাই হব, ঈশ্বর যা লিখে দিয়েছেন আমি তাই হব না। তোমার কর্মের মাধ্যমেই ঈশ্বর তোমার কর্মের উপরেই ঈশ্বর সেই কর্মকে নির্ধারিত করে। তাহলে কেবল ধর্মীয় উপাসনা এটাও নয়, আমাদের বি নাম্বার এখানে সঠিক উত্তর। এরপরে আসি ভারতীয় দর্শনের একটি প্রধান বৈশিষ্ট্য কি, বা বৈশিষ্ট্য হলো পুনর্জন্ম। যখন নীতিশাস্ত্র প্রত্যাখ্যান না, কেবল বিশুদ্ধ বস্তুবাদ তবুও নয়, শূন্যবাদ তবুও নয়, কিন্তু রয়েছে কি বি, পুনর্জন্ম ও পুনর্জন্মে বিশ্বাসী, রিবার্থ। তাহলে যেহেতু আমরা কর্মবাদকে স্বীকার করি, তাহলে আমাদের পুনর্জন্মকে মানতেই হয়। কেন পুনর্জন্মকে মানতে হয়? তাহলে তোমার কর্মকে ভোগ তোমাকে করতে হবে। যদি এই যুগে বা এই জন্মে যদি তুমি ভোগ না করতে পারো, তাহলে তোমাকে পরজন্মে তোমার সেই কর্মকে কিন্তু ভোগ করতে হবে। এটাই হচ্ছে বাস্তব। আর এতে অনেকটাই যদিও আলোচনা করা যায়, অনেক বিষয়ে দেখা যেতে পারে। যেমন ধরো এই যে কর্মভোগের কারণে আমাদের অনেক বিশৃঙ্খলতা কিন্তু কমে থাকে। এটা কিন্তু একদিক থেকে সায়েন্টিফিক দেখলেও চলে। ঠিক আছে, তাহলে চলো আমরা ওইদিকে অত যাচ্ছি না। তাহলে এখানে পুনর্জন্ম, ভারতীয় দর্শনের প্রধান একটি বৈশিষ্ট্য হচ্ছে পুনর্জন্ম। তারপরে রয়েছে 9 নাম্বার। 9 নাম্বারে দেখো, 9 নাম্বারে কি রয়েছে? 9 নাম্বার আমরা রেখেছি ভারতীয় দার্শনিক ঐতিহ্যমূলক নিম্নলিখিত বিষয়গুলির সাথে সম্পর্কিত এমন ঐতিহ্যমূলক যে মূলত ঐতিহ্যমূলক যে বিষয়গুলি রয়েছে তার সঙ্গে আমাদের করতে হবে। তাহলে দেখো, সেটা অর্থনৈতিক উন্নয়ন, এটা তো নয়ই, কারণ আমাদের তো সম্পূর্ণভাবে স্পিরিচুয়ালিটির উপরে তো বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এবং দেখো, বিনোদন, এটাও নয়। মানুষের দুর্ভোগ এবং তার সমাধান, দেখো এখানে ভারতীয় দর্শনের প্রত্যেকটা দর্শন 4 ভাগ ছাড়া শুধু, কারণ তারা তো একদম সরাসরি সুখবাদী, তারা ভোগবাদে বিশ্বাস করেন। তাহলে সব দর্শনই কিন্তু খুঁজতে চাইছে যে অজ্ঞানতার কারণ কি। অজ্ঞানতার কারণ হচ্ছে আমার জন্ম, তাই না? আমার এই অজ্ঞানতা, আমার কারণ হচ্ছে আমার এই জন্ম, মৃত্যুই আমার এই দুঃখের কারণ, তাই না? তাহলে অবিদ্যা আমার দুঃখের কারণ, আর অবিদ্যা, আমার জন্ম নিলেই অবিদ্যা, আমি কোনো না কোনো বিষয় সম্পর্কে জানি না। যদি বেসিক কনসেপ্টে ভাবি, আমরা ফিলসফি সিগনিফিকেন্টেও যাচ্ছি না। দেখো, মানুষের দুর্ভোগ, অর্থাৎ মানুষ কেন এত দুঃখী, তাহলে তার কারণ কি এবং তার সমাধান আছে আমাদের ভারতীয় দর্শনে। এটাকে স্বীকার করে বৌদ্ধ বলো, জৈন বলো, ন্যায় মীমাংসা, তত্ত্বজ্ঞানের অভাবে আমাদের কি বলছে, তত্ত্বজ্ঞানের অভাবে আমাদের অবিদ্যার উৎপন্ন হয়। তত্ত্বজ্ঞান যিনি জানেন তিনি কি হন? তার মুখ্য, অর্থাৎ তিনি মোক্ষ লাভ করেন। মুখ্য নয়, মোক্ষ লাভ করেন। এবার দেখো, এই মোক্ষ লাভ কিসের জন্য? মুক্তির জন্য। কিসের মুক্তি? এই যে আমার দুঃখ, এই দুর্দশা, এই তার থেকে মুক্তি, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি। এটা হচ্ছে মানুষের দুর্ভোগ এবং তার সমাধান। এটাই হচ্ছে আমাদের ভারতীয় দর্শনের ঐতিহ্যমূলক নিম্নলিখিত যে বিষয় আলোচনা করতে বলছে। তাহলে ঐতিহ্যমূলক বিষয় হচ্ছে কি করতে চায়? সে চায় দুর্ভোগকে আইডেন্টিফাই করতে এবং তার সমাধান করতে। ঠিক আছে, তারপর রয়েছে বেশিরভাগ ভারতীয় দার্শনিক ব্যবস্থার মধ্যে কোনটি সাধারণ বৈশিষ্ট্য? এখানে অনেকগুলি দেওয়া রয়েছে, তা কোনটি সাধারণ বৈশিষ্ট্য? যে কোনো ঐশ্বরিক নীতির স্বীকৃতি, দুঃখের মূলে অজ্ঞতা, শুধুমাত্র উপলব্ধিকে বৈধ জ্ঞান হিসেবে গ্রহণ করা, এবং নাস্তিকতা। দেখো, এখানে হবে দুঃখের মূলে অজ্ঞতা। তার প্রত্যেকটা দর্শন জানতে চায় আমাদের দুঃখের মূল কারণ কি, এবং সবাই বলছে দুঃখের মূল কারণ অবিদ্যা। আর অবিদ্যা কিসের অবিদ্যা? সেই তত্ত্ব জ্ঞানের অবিদ্যা। যেমন ন্যায় দর্শনে বলা হয়েছে 16টি তত্ত্বকে যে জানে তার মোক্ষ লাভ হবে।
বৌদ্ধ দর্শনেও বলা হয়েছে 4টি আর্য সত্যকে যা জানতে পারে তার মোক্ষ লাভ হবে। জৈন দর্শনেও এরকম বলা হয়েছে। সেখানে বেদান্তেও কিন্তু আলাদা কিছু বলেনি, বেদান্তেও তাই বলছে। বেদান্ত খুব সুন্দর করে আলোচনা করেছেন। বেদান্ত ইজ দ্য ওয়ান অফ ফাইনেস্ট ফিলসফি, এবং ওটাকে আমি একটা সুসজ্জিত ফিলসফি বলতে পারি আমার হিসেবে, কারণ ওর একটা বিশেষ স্ট্যান্ড পয়েন্ট আছে। যেখানেই কিছু হবে তুমি অনির্বচনীয়ম ব্রহ্ম অনির্বচনীয়ম, তাকে ফিল করতে হয়। এই যে স্ট্যান্ড পয়েন্ট দেখছো তো, আমাদের কি দুঃখের মূলে হচ্ছে আমাদের অজ্ঞতা, তার মানে আমাদের অবিদ্যা। ঠিক আছে, তো এইবার দেখো আমরা চলে এসেছি এই দিকটায়, একটু চার ভাগ ভাবের দিকে চলে এসেছি। এতক্ষণ আমরা আলোচনা চলছিল ইন্ডিয়ান ফিলসফির বৈশিষ্ট্য নিয়ে। এইবার দেখো আস্তিক শব্দের আক্ষরিক অর্থ কি। আস্তিক শব্দের আক্ষরিক অর্থ আমরা জানি, যিনি ঈশ্বরে বিশ্বাসী করেন তাকে আমরা সাধারণত আস্তিক বলি, কিন্তু ভারতীয় দর্শনের বা দর্শনের পার্সপেক্টিভে আস্তিক বলতে আমরা তাদেরকেই বুঝবো যারা বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকার করেছেন। ঠিক আছে, তাহলে যিনি বেদে বিশ্বাস করেন তিনি আস্তিক। তাহলে নাস্তিক দর্শনের অন্তর্গত কোন দর্শনটি নাস্তিক দর্শনের অন্তর্গত? তাহলে আমরা জানি বৌদ্ধ। কেন বৌদ্ধ বলছি? কারণ একটু আগেই আমি তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম নাস্তিক দর্শন, এই আস্তিক এবং নাস্তিক হিসেবে দুটি ফিলসফি রাখা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে। এক জায়গায় তিনটি রাখা হয়েছে, বৌদ্ধ 4 ভাগ বৌদ্ধ জৈন। তাহলে 4 ভাগ নাস্তিক শিরোমণি, বৌদ্ধ জৈন কম নাস্তিক কিন্তু নাস্তিক, এরা বেদকে স্বীকার করে না, কারণ বেদকে যারা স্বীকার করে না তাদেরকে নাস্তিক বলা হচ্ছে। আর আস্তিক দর্শন স্বরদর্শন, যে ন্যায় বৈশেষিক, সাংখ্য যোগ এবং পূর্ব মীমাংসা এবং বেদান্ত। এইখানে তাহলে দেখো সাংখ্য রয়েছে, যোগ রয়েছে, বেদান্ত রয়েছে, তাহলে বৌদ্ধ দর্শন আমাদের এটা কি নাস্তিক। নাস্তিক দর্শন কি বৌদ্ধ দর্শন। এরপরে রয়েছে নিচের কোন দর্শনটি আস্তিক দর্শন। তার নিচের কোন দর্শনটি আস্তিক? তা 4 ভাগ বৌদ্ধ জৈন এগুলি তো আমার নাস্তিক। তাহলে একটাই রয়েছে মীমাংসা আস্তিক দর্শন। এখানে রয়েছে নাস্তিক দর্শনের বৈশিষ্ট্য কি। নাস্তিক দর্শনের বৈশিষ্ট্য যে তাহলে বেদেরকে অস্বীকার করে বা যে বেদকে স্বীকার করে না। কারণ আস্তিক বলতে তো আমরা বুঝে গেছি যে যারা বেদকে স্বীকার করে বা বেদের প্রামাণ্যকে স্বীকার করে। তাহলে যারা বেদকে স্বীকার করে না বা বেদকে প্রমাণ হিসেবে অস্বীকার করে, তাহলে এখানে দেখো সি নাম্বার, বেদকে প্রমাণ হিসেবে অস্বীকার করাই আমাদের কি, আমাদের হচ্ছে নাস্তিক দর্শন আমরা বলতে পারি। এরপরে রয়েছে আমাদের 4 ভাগ দর্শন কোন ধরনের দর্শন। 4 ভাগ দর্শন কোন ধরনের দর্শন? 4 ভাগ দর্শন নাস্তিক দর্শন। আমরা জানি, এখানে দেখো কোশ্চেন দেখে কিন্তু আগেই তুমি মানে প্রিপেয়ার দেখো না। এখানে যদি থাকতো বস্তুবাদ, সুখবাদ, তাহলে তোমাকে লিখতে হতো কিন্তু 4 ভাগ কোন ধরনের দর্শন। এখানে একটু তোমাকে কিন্তু সিস্টেমেটিক্যালি থাকতে হবে এখানে। ঠিক আছে, তা 4 ভাগ কি নাস্তিক দর্শন। আস্তিক দর্শনের সংখ্যা কটি? এই মাত্র আমি তোমাদের বললাম 6টি। কি কি? সাংখ্য যোগ, ন্যায় বৈশেষিক আর মীমাংসা এবং বেদান্ত, যেটাকে পূর্ব মীমাংসা, অন্তমীমাংসা এরকম বলা যেতে পারে, তা বা জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড এরকমও বলা যেতে পারে, কিন্তু আমরা বলবো মীমাংসা এবং বেদান্ত। এই 6টিকে একসঙ্গে কি বলা হয়? স্বরদর্শনও বলা হয় কিন্তু। হ্যাঁ, স্বরদর্শন মনে রেখো। এরপরে দেখি নাস্তিক দর্শনের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো কি। নাস্তিক দর্শনের প্রধান বৈশিষ্ট্য, নাস্তিক দর্শনের প্রধান বৈশিষ্ট্য দেখো এখানে আত্মা ও পুনর্জন্মে বিশ্বাস, ইন্দ্রিয় গ্রাহ্য জগতে আস্থা, ধ্যান ও যোগ প্রক্রিয়া, ব্রহ্মচর্যের চর্চা। তাহলে নাস্তিক দর্শন সরাসরি কি করবে? তারা যেমন কিছু কিছু নাস্তিক দর্শন আমরা দেখি যারা পুনর্জন্মেও বিশ্বাস করে, যেমন বৌদ্ধ দর্শন, এরা পুনর্জন্মে বিশ্বাস করে, এই জন্য তো মুক্তি পাওয়ার আশায় তারা রয়েছেন। তাহলে এটা হচ্ছে না। ইন্দ্রিয় গ্রাহ্য জগতে আস্থা, ইন্দ্রিয় গ্রাহ্য প্রত্যক্ষই একমাত্র প্রমাণ।
দেখো চারবাক, তা চারবাক দর্শনের যদি বিষয় মানে বেসিক্যালি চারবাকের উপর নির্ভর করে কিন্তু তোমার নাস্তিক দর্শন টিকে থাকবে। তাহলে ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আস্থা, ধ্যান ওরা তো করার কোনো প্রক্রিয়াই নেই, কারণ দুঃখ ওদের ওদের সুখ ভোগ এই জন্ম সব কিছু, আর ব্রহ্মচর্যের চর্চা তো প্রয়োজনই নেই। তাহলে বি নাম্বার এখানে সঠিক। 18 নম্বরে দেখো নিম্নলিখিত কোনটি আস্তিক দর্শনের অন্তর্গত নয়। তাহলে আস্তিক, দেখো ওখানে আস্তিক দর্শন অন্তর্গত, এখানে নয়। এই যে নয়কে তোমরা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে কিন্তু তোমাদের কিন্তু ওখানে অ্যাটেন্ড করতে হবে। এই যে আমরা পড়ে যাই পজিটিভ, কোশ্চেন এসে যায় নেগেটিভ, কিন্তু তুমি কিন্তু অ্যান্সারকে জানো কিন্তু করতে পারো না। কেন? কারণ ওই সময়টা ক্লিক করে না তোমার। যখন দেখো গোল করার পরে, আমরা অনেক সময় দেখেছি এরকম আমরা গোল করে দিয়েছি, গোল করে দেওয়ার পরে এই রাম এটা তো 9 ছিল রে, এটা তো এই বি নাম্বার না, এটা তো এ নাম্বার হবে, আমি তো এই নাম্বারটা করার কথা ছিল। ইস, ওই সময় কিন্তু কপাল চাপড়ে আর কোনো লাভ নেই। কোশ্চেনটাকে ভালো করে পড়ো। 1 মিনিট করে তুমি সময় পাবে, 1 ঘন্টা থাকবে 60 মিনিট, তাহলে 60টা কোশ্চেন থাকবে, 1 মিনিট করে সময় পাবে। তুমি 1 মিনিট তুমি দেখো একটা কোশ্চেনকে 1 মিনিট তুমি পড়তে পারছো, তোমার এখানে কনফিউশনের কোনো জায়গাই নেই। যদি কনফিউশন যদি হয় যে তুমি কোশ্চেনকে পড়েই বুঝতে পারলে না, তাহলে তোমার পরীক্ষা না দেওয়াই ভালো ভাই। আমি কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছি, এতে খারাপ পাওয়ারও কিছু নেই, ঠিক আছে? তাহলে কোনটি নয়? সেটি হচ্ছে আমাদের চারবাক, আস্তিক দর্শনের অন্তর্গত নয়। কারণ এই কয়টা আমাদের 6টা দর্শনের অন্তর্গত, এই সাংখ্য, যোগ, বৈশেষিক। কিন্তু চারবাক দর্শন আমার কি আস্তিক দর্শনের অন্তর্গত নয়, কারণ চারবাক দর্শন হচ্ছে আমার নাস্তিক। এরপরে আসি এখানে বৌদ্ধ দর্শনে কিসে বিশ্বাস করে না। বৌদ্ধ দর্শন কিসে বিশ্বাস করে না? জন্ম, করুণা, আত্মা, চক্রে কিসে বিশ্বাস করে না? তারা জন্মে বিশ্বাস করে, আমরা জানি। তারা করুণায় বিশ্বাস করে, কারণ ব্রহ্মবিহার রয়েছে তাদের, করুণা, মৈত্রী, মুদিতা এগুলি রয়েছে। তারা চক্রেও বিশ্বাস করে, কিন্তু তারা আত্মায় বিশ্বাস করে না। মনে থাকবে, তারা কিসে বিশ্বাস করে না? সেলফ। তারা আত্মায় বিশ্বাস করে না, কিন্তু তারা পুনর্জন্মকে স্বীকার করে, বা তারা জন্ম জন্মান্তরবাদকে এগুলিও স্বীকার করে, কিন্তু তারা কি করে না? তারা আত্মায় স্বীকার করে না, তারা আত্মাকে স্বীকার করে না। মনে থাকে জানো, বুঝছো? কারণ করুণা, মুদিতা, উপেক্ষা এগুলি তোমরা জানো ব্রহ্মবিহারে পেয়ে যাবে, কিন্তু এই চক্রও তোমরা পেয়ে যাবে, কিন্তু আত্মা এটাকেই বিশ্বাস করে না তারা, ঠিক আছে? তো তাহলে তারা দেখো, তারা আত্মায় বিশ্বাস করছে না। তাহলে আস্তিক ও নাস্তিক দর্শনের প্রধান পার্থক্য কোন বিষয়ে? তাদের প্রধান পার্থক্য হচ্ছে এখানে দেখো, নীতিশাস্ত্র নয়, ধর্মচর্চা নয়, বেদ স্বীকৃতিতে। তাহলে তাদের প্রধান পার্থক্য কোথায়? বেদের প্রামাণ্য স্বীকার করায়, ঠিক আছে? দেখো, পরীক্ষা শুধুমাত্র কিন্তু পরীক্ষা গেলেই শুধু পরীক্ষায় পাশ করা সম্ভব হয় না। আমরা অনেকের দেখেছি পরীক্ষায় পাশ করতে গেলে আমাদের কিছু বেসিক সেন্সেরও প্রয়োজন হবে। তোমরা যদি এইসব বিষয় যদি ডিটেল দেখতে হয়, এই চ্যানেলের মধ্যে দেখবে আমি বিএ ক্লাসের জন্য যে সব ভিডিওগুলি বানিয়েছি, তোমরা সেইগুলিও দেখতে পারো, ঠিক আছে? অনেক ভিডিওই থাকবে, অনেক ভিডিও আছে, মোটামুটি ইন্ডিয়ান ফিলসফি, ওয়েস্টার্ন ফিলসফির উপরে প্রচুর ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি, তোমরা দেখতে পারো। তোমরা সেমিস্টার হিসেবে ওখানে দেওয়া রয়েছে, ইন্ডিয়ান ওয়েস্টার্ন এরকম করে দেওয়া নেই। যাই হোক, তোমরা ওখানে দেখে নিও, কেমন? আর দেখো, অ্যাকচুয়ালি পরীক্ষা যখন দিতে হবে তখন আমাদের কিন্তু কিছু স্যাক্রিফাইস করতে হবে। যেমন অনেক দিন পর পরীক্ষা হচ্ছে, একটু বন্ধু বান্ধব, আড্ডা ফাড্ডা, এই সব বিষয়গুলিকে আমাদের কিন্তু চাপিয়ে দিতে হবে কিন্তু, ঠিক আছে? মানে একটু সাইডে রাখতে হবে। এবার অনেকেই বলতে পারে, যারা আগে পরীক্ষা দিয়েছো বা পরীক্ষা চাকরি করছো, তারা অনেকে ভাবতে পারে যে ও পণ্ডিত এসে গেছে বোধহয়। না ভাই, পণ্ডিতের কথা বলছি না, আমার জীবনের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকেই বলছি। আমি তো পণ্ডিত নই, কারণ ভালোর শেষ নেই। তোমরা সবাই জানো, যারা চাকরি করে, যেসব টিচাররা, তারাও জানে যে তার থেকেও ভালো কেউ আছে। আবার যেসব স্টুডেন্টরা এবার পরীক্ষা দেবে, টিচার হবে, তারাও জানো যে তুমি তো টিচার হও না এখনো, তাহলে তুমিও জানো কিন্তু যে তোমার থেকেও ভালো ছাত্র আছে। তাহলে আমি মূর্খ নাকি? আমি কি বোকা? আমি বলদ
যে আমি বলবো আমি হচ্ছে সব থেকে সেরা শিক্ষক, না, আমি মন্দের ভালো। অনেক মন্দ যেগুলি আছে যে খারাপ, হয়তো যারা সবাই ফেল করতো, সেই সবাই ফেল করার ভেতরে আমি মনে করো শুধু সেই ফেল করার ছাত্রই ছিলাম, হয়তো তার ভিতর দিয়ে পাশ করে গেছি। কারণ ভালোর কিন্তু শেষ নেই। আমি আমার দেখা রঘুনাথ স্যারকে দেখেছি, কেএলডি স্যারকে দেখেছি, জ্যোতিষচন্দ্র বসাক স্যারকে দেখেছি, তো ডিএন ঝাকেও দেখেছি। আবার পাশাপাশি অনেক বাংলা বলো, ইংলিশ বলো, অনেক শিক্ষককে দেখেছি, মহান শিক্ষক তারা। কিন্তু আবার দেখো অনেক শিক্ষককেও আমরা কিন্তু দেখি জীবনে যাদের নাম মনে থাকে না। তার মানে বুঝতে হবে ভালোর কিন্তু শেষ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের বলছি যে শুধু পরীক্ষা কিন্তু দেখো, পরীক্ষা শুধু দিলেই হবে না, একটু চোখ কান খোলা রেখে পরীক্ষা দিতে হবে। চোখ কান খোলা রাখা মানে কিন্তু চোখ এরকম করে রাখা নয়, মানে পরীক্ষায় তোমার কিছু লজিক্যালি সিগনিফিকেন্ট থাকতে হবে। ভয় কিসের? ভয়ের কোনো কারণ নেই, কারণ তুমি এটা অধিকার তোমার পরীক্ষা দেওয়ার। তা পরীক্ষার ঘরে গিয়ে ভয় কিসের ভাই? তুমি অনেক পড়েছো, যা করার তাই হবে, তাহলে একটু ভালো করে এখানে পড়ো, দেখবে ওখানে কনফিডেন্স পাচ্ছ। ঠিক আছে, তো চলো সামনে যাই। এখানে দেখো চারবাক দর্শন অনুযায়ী কোনটি জ্ঞানের একমাত্র প্রমাণ? তারা তো একটি প্রমাণ স্বীকার করেছেন, তারা শুধুমাত্রই প্রত্যক্ষকে স্বীকার করেছেন, তারা অনুমানকে স্বীকার করেননি, শব্দকে স্বীকার করেননি, উপমানকে স্বীকার করেননি। বলছে এগুলি সবই প্রমাণ নির্ভর, মানে প্রত্যক্ষ নির্ভর। তাহলে তাদের মতে দ্য অনলি সোর্স অফ ভ্যালিড নলেজ ইজ পারসেপশন, দ্য প্রত্যক্ষ তাদের কাছে একমাত্র প্রমাণ। তারা কি করেছেন? কয়টি প্রমাণ স্বীকার করেছেন? একটি স্বীকার করেছেন, এবং অন্য কোনগুলি স্বীকার করেননি? অনুমানকে স্বীকার করেননি, শব্দকে স্বীকার করেননি, তারপর উপমানকে স্বীকার করেননি। কেন স্বীকার করেননি? বলছে এগুলি সবই প্রত্যক্ষ দ্বারা কোনো না কোনো ভাবে নির্ভরশীল। তাহলে নির্ভরশীল বস্তু আমরা করবই না। আর অনুমান অনেক সময় সঠিক হয় না। তারা লিঙ্গ দর্শনের কথা কিন্তু ভাবেননি, তারা বলছে অনুমান অনেক সময় সঠিক হয় না। তারপরে বলছে চারবাক দর্শনের মতে অনুমানকে প্রমাণ বলা যায় না। কারণ অনুমানকে কেন প্রমাণ বলা যায় না? কারণ তা সবসময় সত্য হয় না। দেখো এই মাত্রই আমি তোমাদের বলছিলাম যে অনুমান সবসময় সত্য হয় না, কিন্তু ন্যায় দর্শনে বা একটা বিষয়কে বলছে সবসময় সত্য হয় না। এখানে যদি বলতো যে চারবাক প্রত্যক্ষ নির্ভর, তাই অনুমানকে তারা স্বীকার করেননি, যারা যেহেতু প্রত্যক্ষকেই একমাত্র স্বীকার করেছেন। কিন্তু এরা এখানে যখন বলছে এর কিন্তু একটা সমস্যা হচ্ছে, সবসময় সত্য হয় না। তার ন্যায় দর্শনে যেমন বলা হয়েছে তৃতীয় লিঙ্গ দর্শন, ভূ দর্শন, ব্যক্তিক গ্রহ, এগুলি তখন তো আমাদের কাছে সঠিকই মনে হয়। তাহলে চারবাকরা অ্যাকচুয়ালি অনুমানকে সেভাবে স্টাডি করেনি, অনুমানকে শুধুমাত্র থিঙ্কিং হিসেবে রেখেছে। আমার মনে হয় যে এটা হবে, নাও হতে পারে, কিন্তু এইরকম তো অনুমান নয়। তো তারা হয়তো এখানে কিছুটা ভুল করে গেছে। যাই হোক, এরপরে দেখো এখানে আমরা চারবাক মতে সত্য জ্ঞান পাওয়া যায়। চারবাক মতে সত্য জ্ঞান কিসের মাধ্যমে পাওয়া যাবে? প্রত্যক্ষের মাধ্যমে। তাহলে প্রত্যক্ষের মাধ্যমে যদি পাওয়া যায়, তাহলে আমাদের এখানে দেখো প্রত্যক্ষ অনুভবের মাধ্যমে একটা অপশন রয়েছেই। তাহলে সত্য জ্ঞান কিসের মাধ্যমে পাবো? প্রত্যক্ষ অনুমানের মাধ্যমে। তো আমার কথা হচ্ছে প্রত্যক্ষ অনুমানের মাধ্যমে যদি পাই, আমি সব ক্ষেত্রেই তো প্রত্যক্ষ করতে পারি, কিন্তু সব ক্ষেত্রে তো সঠিক জ্ঞান পাই না। তাহলে এখানে তো চারবাকদের প্রবলেম। যেমন রজ্জুতে সর্পভ্রম, কিন্তু এখানেও তারা সুন্দর বিশ্লেষণ দিচ্ছেন, যদিও অনেক দিয়েছেন, যে আমি যখন আইডেন্টিফাই করছি সেটা তো আসলে দড়ি ছিল না, সেটা সাপ ছিল, কিন্তু পরে আমার ভ্রান্তি হয়, এটা কোনো প্রত্যক্ষই নয়। তারা বলছেন এইরকম তার হয় না, কিছু তো যুক্তি দিয়ে তোমাকে বোঝানো উচিত। তাহলে তাদের হিসেবে তাহলে প্রত্যক্ষের সংজ্ঞা কি হবে? ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম জ্ঞানম প্রত্যক্ষম, তাই না? যে প্রথাগত যে সংজ্ঞা সেটাই। কিন্তু ন্যায় দর্শন প্রত্যক্ষের সংজ্ঞাকে একটু আলাদা করে বলছেন, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম জ্ঞানম অবপদেশম অব্যভিচারী ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম। এটার আরো বলা আছে জ্ঞানকরণকম জ্ঞানম প্রত্যক্ষম, এরকম বলা হয়েছে। তো সে অনেক বিষয় আমরা ন্যায় দর্শন পড়বো যখন, এগুলিও পড়বো যখন, চর্চা চলতে থাকবে। ঠিক আছে, আর একটা কোশ্চেন দেখো, আমি অনেক কোশ্চেন রেখেছি, আজকে মোটামুটি তোমাদের জন্য এইটুকুই রাখছি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, দুটো পার্টে আমি করে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, কারণ যেহেতু আলোচনা করতে হচ্ছে, সেই আলোচনার হিসেবে মানে তোমাদের ভিডিওকে
বানাচ্ছি, ঠিক আছে। যা ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ নয় তা অবাস্তব, এই মতবাদটি কোন দর্শনের? যা ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ নয় তা অবাস্তব, তা অর্থাৎ ইন্দ্রিয়র মাধ্যমে যা প্রত্যক্ষ করি তা বাস্তব, যা ইন্দ্রিয়র দ্বারা প্রত্যক্ষ করি না তাই অবাস্তব। এটা কারা বলছেন? দেখো কোশ্চেনকে তোমাকে বুঝতে হবে, কিন্তু এটা বলছেন চার্বাকরা। কারণ যা প্রত্যক্ষ করছি তাই সত্য, কারণ প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, অন্য কোনো বিষয় নেই যা কোনো বিষয়কে প্রুফ করার মতন। তাহলে যা ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ নয় তা অবাস্তব, তাকে কিন্তু আর সত্য বলা যাবে না। চার্বাকরা এই রকমই বিষয়কে বলছেন, ঠিক আছে। তো আশা করি তোমরা বিষয়কে বুঝতে পারছো, যতটা আমার মনে হয় যে তোমরা দেখতে থাকো, আশা করি সমস্যা হওয়ার কথা নয়। তো ভিডিও আমি কন্টিনিউ দেব, তোমাদের যেমন বলেছিলাম কন্টিনিউ, মোটামুটি সপ্তাহে তো মিনিমাম 3 দিন, এবং তার সঙ্গে আমরা এরকম অফলাইন ভিডিও চলতে থাকবে, এবং পাশাপাশি আমাদের লাইভ সেশনও আমরা মোটামুটি রাত্রিবেলা ধরো 8:30 9টা এই টাইমের মধ্যে। তার আগেই আমি তোমাদের ইউটিউবে তো ওটা দিয়েই দেবো যে শিডিউল, সেখানে তোমরা দেখতেই পাবে যে আমি কয়টার সময় ক্লাস নিচ্ছি, নেব। তো আপাতত কিছুদিন আগে শুধুমাত্র আমাদের কি চলবে, আমাদের শুধুমাত্র চলবে এই অফলাইন ক্লাস। আমরা কিছুটা সাজিয়ে গুছিয়ে নেই, তোমাদের কেমন, তোমাদের ইন্টারেস্ট রয়েছে, তোমাদের ইন্টারেস্ট আছে কি নেই আমি সত্যি এটা বলতে পারছি না, কিন্তু আমি এইবার খুব ইন্টারেস্টেড যে না আমি কিছু ভিডিও বানাবো, আমি কিছু কাজ করব, এবং মানে মনে করো কেউ যদি এর দ্বারা উপকৃত হয় আমি তাতেই খুশি। তো থাক, আর অনেক কিছু বলছি না, আরো অনেক ভিডিও আসবে, অনেক ভিডিওতে অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তো ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।